যুক্তরাজ্যে ফাইজারের টিকার আনুষ্ঠানিক প্রয়োগ শুরু, প্রকল্পে টাকা ও সময় বাড়ানোর ধারা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর। দেশে করোনা গত ২৪ ঘন্টা আক্রান্ত শনাক্ত ২২০২ জন, মোট আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে ৪,৮১,০০০। সুস্থ হয়েছেন এখন পর্যন্ত মোট ৪,০০,০০০। বিশ্বে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৬,৮২,০০,০০০, মোট মৃত্যু সংখ্যা ১৫,৫৬,০০০। এসব খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজরুম সংলাপ। সঙ্গে থাকছি আমি ফখরুল ইসলাম এবং আমার সঙ্গে আরও ৩ জন অতিথি এর মধ্যে যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। যুক্ত আছেন মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ও সিইও ডিবিসি নিউজ। একই সঙ্গে যুক্ত আছেন রেজাউল হক রাজা, বার্তা প্রধান মাছরাঙা টেলিভিশন, এবং যুক্ত আছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা এর মধ্যে যুক্ত হয়েছেন, তাদের কাছে যেতে চাই। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আজ খবরের তালিকা আমরা ফুলবাড়িয়া অবৈধ দোকান উচ্ছেদের খবর দেখলাম। এটি প্রথম দিকেই রয়েছে। ৯ শতাধিক অবৈধ দোকানের মধ্যে ২৫০ দোকান উচ্ছেদ করা হয়েছে আজ, এবং বাধার মুখেও পড়তে হয়েছে সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনের আওতায় এরকম অবৈধ দোকান বা স্থাপনার আসলে অনেকই রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু একটি বাসযোগ্য নগরী গড়তে গেলে আসলে এই ধরনের উচ্ছেদ অভিযান সিটি কর্পোরেশনকে চালাতেই হয়। বিপরীতে আসলে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আবার এদেরকে বসতেও সুযোগ দেয় এক শ্রেণীর মানুষ। আপনি যদি এটা নিয়ে একটু পর্যালোচনা করেন। ধন্যবাদ আপনাকে। এই সংবাদ আমরা যারা গণমাধ্যমের সাথে যুক্ত তারা বছরে একবার করে তো করি, একাধিকবার করি, যে উচ্ছেদ অভিযান চলছে, কিন্তু যখন আবার বসার অভিযান হয় সেই নিউজটা আমরা করি না খুব একটা, দুঃখজনক ভাবে। কিন্তু আজকের ঘটনাটা একটু ভিন্ন রকম। আমরা সকলেই জানি ঢাকার দক্ষিণের মেয়র ব্যারিস্টার তাপস দায়িত্ব নেবার পর থেকেই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং এটিকে একটি সুসজ্জিত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবেন। সেই প্রতিশ্রুতিতে আমরা দেখলাম কিছুদিন আগে কিন্তু কেবল লাইন যারা মাটির উপর দিয়ে তুলছিলেন তাদের কেবল লাইন সরাবার একটি তারিখ দেওয়া হয়েছিল, এবং সেটা সেই তারিখের মধ্যে তারা করেননি বলে তিনি কিন্তু এক ধরনের সাঁড়াশি অভিযানে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য একটা সমঝোতার ভিত্তিতে একটু সময় নিয়ে, যাতে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত না হয়, যারা কেবল এবং টেলিফোন লাইনের অপারেটর তারা এবং সিটি কর্পোরেশনের সৌন্দর্য থাকে, এই মিলে একটা সমঝোতার মধ্য দিয়ে সমাধানে গিয়েছে। আজকের ব্যাপারটি যদি সরাসরি আসি, এতে কিন্তু আমরা ৩টি বক্তব্য পাই। একটি বক্তব্য হচ্ছে যে এটা অবৈধ স্থাপনা, আমরা বলছি ৯১১টি দোকান, এক কথা। দ্বিতীয় কথা, যারা দোকানদার তারা বলছেন তাদের কাছে বৈধ রসিদ আছে, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ তাদের কাছ থেকে তারা নিয়মিত টাকা দিয়ে এক ধরনের ইজারা নিয়েছেন এবং প্রত্যেক মাসে মাসে তারা অগ্রিম ভাড়া দিতেন ৬ মাসে। তো তার মানে সিটি কর্পোরেশন প্রথমে বলল অবৈধ, তারা বলছেন তাদের কাছে বৈধ রসিদ আছে এবং সিটি কর্পোরেশনের রসিদ, এবং সম্মানিত মেয়র সরাসরি বললেন যে রসিদ অথবা টাকা কে নিয়েছে আমরা জানি না, আইন অনুযায়ী তাদের খাতা অনুযায়ী যে কোনো অবৈধ স্থাপনা তিনি উচ্ছেদ করবেনই। এরপর আমাদের টেলিভিশন, আমরা ডিবিসিতে সাবেক মেয়র, সত্যি কথা বলতে গেলে পরিষ্কার করে যদি বলি, দোকানদাররা বলছেন যে সাবেক মেয়র সাইদ খোকন সাহেব তখন মেয়র ছিলেন, তখন একটি শাটার বাবদ ৬ লাখ টাকা, দুটি শাটার বাবদ ১০ লাখ টাকা, এই হিসাবে ৯১১টি আপনি হিসাব করুন, কয়েক অসংখ্য কোটি টাকা। সেই টাকা কিন্তু বৈধভাবে রসিদ দিয়ে দিয়েছেন এবং সেই ভাড়ার বাইরে চাঁদাও দিতেন নিয়মিত, ব্যবসায়ীরা পরিষ্কার বলেছেন, এবং সেটা সাইদ খোকন সাহেব এবং মালিক সমিতি তারা মিলে চাঁদাটা নিতেন নিয়মিত। তারা ধরেই নিয়েছিলেন যে এরপরে তারা বৈধভাবে বসবাস করবেন। কিন্তু আজকের মেয়র বলেছেন যে এটার কোনো বৈধতা নাই এবং কোর্টের রায় অনুযায়ী এটা ভেঙে দেয় তার দায়িত্ব। এখন আমরা নাগরিকরা সংকটে পড়ে যাই যে কার কথাটা সত্যি, বর্তমান মেয়র যা বলছেন সেটা না সাবেক মেয়র যেটা বলছেন। সাবেক মেয়র আমাদের টেলিভিশনের সাথে বলেছেন যে এই যে ৯১১টা দোকানকে একত্রে ভেঙে দেওয়াটা মানবিক হয়নি, তার কারণ আইনে দেখতে হবে কারটা ভাঙা যায় কারটা ভাঙা যায় না। আমার বিনীত প্রশ্ন, আপনি যখন মেয়র ছিলেন তখন আপনি দেখলেন না কেন কে বৈধ কে বৈধ না? আজকের মেয়র যে উদ্যোগটি নিয়েছে, আমি মনে করি নগরের অধিকাংশ নাগরিক এটাকে সাধুবাদ জানায়। আগের মেয়রও কিন্তু দোকান উচ্ছেদ করেছিলেন, আমরা জানি, ফুটপাত পরিষ্কার করার কর্মসূচি দিয়েছিলেন, আমরা গণমাধ্যমের লোকজন সাধুবাদ জানিয়েছি, ব্যাপক কাভারেজ দিয়েছি, কিন্তু আবার সেই তাদের কাছ থেকে এখন শুনি বৈধ রসিদ আছে টাকা নেবার। এই জায়গায় আমি দ্বৈত যে নীতি, এটা আমাদের কাছে কাম্য না। আমি আশা করি বর্তমান মেয়র
তিনি পরিষ্কারভাবে এই বিষয়টি আইনগতভাবে করবেন। আবার একই সাথে বলতে চাই, আমরা রাজধানীতে যারা বাস করি, আমাদের এই যে যারা হকার মার্কেটে বিক্রি করেন, খদ্দেরও আছে। আমরা সকলেই জানি প্রায় 2 কোটি মানুষের মধ্যে 40 লাখ লোক যারা দরিদ্র মানুষ বসবাস করে, বস্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিম্ন আয়ের মানুষ, তাদেরও কেনার মতো জায়গা দরকার। আবার এই দোকানদাররাও তো এক ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরও এক ধরনের রোজগারের ব্যবস্থা হওয়া দরকার। দুইটার সমন্বয় সরকার বা নগরের যারা পিতা তারাই করবেন। সেটার জন্য একটা বাক্য বলে আমি শেষ করতে চাই, এই পর্যায়ে পৃথিবীর অনেক উন্নত দেশে আছে উইকেন্ডে, মানে যেদিন ছুটির দিন থাকে তখন রাস্তাগুলোতে অস্থায়ী দোকানের ব্যবস্থা করা হয়, যেখানে নিম্ন আয়ের মানুষ কেনাকাটা করতে পারেন, সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরাও লাভবান হন, যারা নিম্ন আয়ের মানুষ তারাও কেনাকাটা করতে পারেন। তো প্রতিদিন রাস্তাঘাটকে বন্ধ করে দিয়ে একেবারে সুরম্য নগরীকে একটি জঞ্জাল বানিয়ে এই ধরনের দোকানপাট রাখাটা কারো কাম্য না। জি, অসংখ্য ধন্যবাদ রেজানুল হক রাজা। আপনার কাছে আসতে চাই, আসলে অবৈধ দোকান কেউ নিজে থেকে আসলে বসানোর সাহস করতে পারে না, কেউ না কেউ তাদেরকে বসার সুযোগ করে দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে মঞ্জুরুল ইসলাম খুব চমৎকার কথা বলেছেন, দ্বৈত নীতি বা দ্বৈততার কথা বলেছেন, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আসলে কিভাবে পর্যালোচনা করতে চান? একটা কথা হচ্ছে না, মানে এটা আমার নামের সঙ্গে কিছুটা মিলে, যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ব্যাপারটা এখানে তাই হয়েছে। আগের মেয়র সাহেব এই যে হকারদেরকে, হকার তো না, এটা আসলে একটা মার্কেট, একটা বিল্ডিং এর ভেতরে 900-রও বেশি দোকান। এই দোকানগুলি কিন্তু করা হয়েছে হয় সিঁড়ি ঘরে বা পার্কিং এরিয়াতে বা টয়লেটের জায়গায়। এই কারণে এগুলো অবৈধ। নকশার মধ্যে, বিল্ডিং এর নকশার মধ্যে এই ধরনের এই সমস্ত জায়গায় এটা ফ্রি স্পেস বা ওপেন স্পেস বা কমন স্পেস, এখানে কোনো দোকান হওয়ার কথা না। কিন্তু আগের মেয়র সাহেব, আজকে দোকানদারদের কথা শুনে যেটা বুঝলাম, তারা এই সমস্ত জায়গায় দোকান করেছেন এবং তারা মোটা অঙ্কের টাকা দিয়েছেন। সেটি সিটি কর্পোরেশনের হিসেবে জমা পড়েছে কিনা জানি না, কিন্তু দোকানদাররা টাকাটা দিয়েছেন এবং তাদের আগের মেয়রের আমলে কোনো সমস্যা হয় নাই। মঞ্জু যেটা বললেন সেটা আগের মেয়র ফুটপাতে অভিযান চালানোর চেষ্টা করেছেন, কয়েকবার বাধার মুখেও পড়েছেন, কিছুটা সফল হয়েছে, কিছুটা হন নাই। কিন্তু এরা আজকে যাদের উচ্ছেদ করা হয়েছে, এরা কিন্তু একটা বিল্ডিং এর ভেতরের দোকান। তো তারা টাকা দিয়েছেন, আগের মেয়রের সময় কোনো অসুবিধা হয় নাই। বর্তমান মেয়রও কারেক্ট, তিনি বলছেন যে সমস্ত জায়গায় এই 900-রও বেশি দোকান হয়েছে, সেগুলি কোনো দোকান হওয়ার কথা নয়। আমি আগেই যেটা বলেছি, কমন স্পেস বা ওপেন স্পেস, সেই সমস্ত জায়গা। তো দুই মেয়রের বক্তব্যের মধ্যে পড়ে মাঝখানে দোকানদাররা, যারা আসলেই ক্ষুদ্র দোকানদার, কিন্তু তারা ইতিমধ্যে কয়েক লাখ টাকা করে দিয়েছেন। এই কারণেই তাদের মধ্যে আজকে যে বিক্ষোভটা আমরা দেখেছি, সাধারণত কোনো উচ্ছেদের সময় এত বড় বিক্ষোভ দেখা যায় না। তারা যেহেতু টাকা দিয়েছেন, তাই তারা বলছেন যে আমরা টাকা দিয়েছি, কেন আমাদেরকে উচ্ছেদ করা হয়। তো দুই মেয়রের মধ্যে ঝামেলা, মাঝখান দিয়ে সমস্যা হয়েছে এই দোকানদারদের। আমি মনে করি যে এটার সমাধান কি হবে, এটার সমাধান মঞ্জু যেটা বললেন, হলিডে মার্কেট, যেটি তিনি বলছেন যে উন্নত দেশে আপনার ছুটির দিনে হয়, সেটা হচ্ছে হলিডে মার্কেট বলে থাকে। এটাও হচ্ছে যে সমস্ত রাস্তা বন্ধ থাকে বা বড় রাস্তায় বা কোনো একটা বড় জায়গায় হকারদেরকে বসতে দেওয়া হয় সপ্তাহে 2 দিন, অথবা আমাদের দেশের ছুটি যে কদিন, আমাদের দেশের ছুটি 2 দিন, এগুলো হয়ে থাকে। কিন্তু সমস্যাটা তো ভবনের ভেতরের দোকানগুলোকে নিয়ে হয়েছে। এটার কি সমাধান হবে আমি জানি না, কারণ আপনি সিঁড়ি ঘরে বা টয়লেটের জায়গায় দোকান করতে পারবেন কিনা, সেই দোকানগুলোকে যদি আপনি এখন বৈধতা দেন, তাহলে তো আপনি আপনার যে নীতি, রেজিস্ট্রার তাপসের বর্তমান মেয়র, সেই নীতিতে তিনি থাকতে পারলেন না। আমি জানি না, আসলে খুবই দুর্ভাগ্য এই সমস্ত দোকানদারদের। তারা জেনে শুনে অন্যায়কে বৈধতা দেওয়ার জন্য টাকা খরচ করেছেন বটে, কিন্তু আসলে এই জায়গাগুলি বৈধভাবে দোকান এখানে করা যায় না। এটার কি সমাধান হবে জানি না। তবে ওই যে শেষ কথা, মানে আলটিমেটলি জনগণ, সাধারণ মানুষই সাফার করে, এই ক্ষেত্রে সেটাই হয়েছে। জি, ধন্যবাদ। আমরা ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই, আপনি যদি একটু সমাধানের জায়গায় কিছু বলেন আর কি। আসলে এগুলো এই ধরনের সমস্যা বা ক্ষতিগ্রস্ত না হয়ে বা অবৈধ আমরা চাই না বসুক, আপনি যদি একটু বলেন। সমাধানের জায়গাটা হচ্ছে ওই জায়গাটায় যে আজকে তারা যে রসিদগুলো দেখাচ্ছিল যে তাদের কাছে নিয়মিত টাকা নেওয়া হয়েছে, তার মানে কি, যিনি আগে মেয়র ছিলেন, এটি যদি সত্য হয় যে একটা দোকানের জন্য 6 লাখ বা 10 লাখ এইভাবে যদি টাকা নেওয়া হয়ে থাকে,
প্রথম যেটি দেখতে হবে এই টাকাটা কি সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা, মানে সিটি কর্পোরেশনের কোষাগারে জমা হয়েছে কিনা, সেটার যথার্থ কোনো রেকর্ড আছে কিনা। যদি জমা হয়ে থাকে সরকারি কোষাগারে, তাহলে কিন্তু এই দোকানদারদের একটা রাইট আছে যে তখন যে মেয়র ক্ষমতায় ছিলেন তিনি টাকা নেয়ার বিনিময়ে তাদেরকে এক ধরনের বৈধতা দিয়েছেন। আর যদি দেখা যায় যে না, যে টাকাটা তারা দিয়েছে এই টাকাটা সিটি কর্পোরেশনের কোষাগারে জমা হয়নি, তাহলে কিন্তু বিষয়টা অন্যদিকে গড়াবে। সেক্ষেত্রে সাবেক মেয়র এবং আগে যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রসঙ্গটা এখানে চলে আসবে। তো এখন কোনটা সত্যি এটা আমরা বলতে পারি না। আরেকটা জায়গা এখানে আছে, সেটা হলো যে তারা অবৈধভাবে দোকান করেছে। আগের সিটি কর্পোরেশনের মেয়র তাদেরকে এক ধরনের বৈধতা দিয়েছেন বলে মনে হচ্ছে। যদি বৈধতা দিয়ে থাকেন সেটা আইনসঙ্গত ছিল না, কিন্তু এই মানুষগুলো কিন্তু দরিদ্র। আর বিশেষ করে এই যে কোভিড পরিস্থিতিতে মানুষ যে দুরবস্থার মধ্যে আছে, এইরকম একটা সময়ে এই উচ্ছেদ অভিযানটা চালানোর ব্যাপারে আমি মনে করি যে মেয়র সাহেবকে আমি আহ্বানই জানাবো যে এক্ষেত্রে আপনি একটু আলাপ আলোচনা করে একটু সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ মানুষ এমনিতেই কিন্তু একটু দুরবস্থার মধ্যে আছে, যে আমরা জানি তারা অবৈধভাবে দোকান করেছে, এই মানুষগুলোকেও যাতে আলাপ আলোচনার মধ্য দিয়ে কিছু একটা সমাধানের দিকে যাওয়া যায়। কারণ সরকার চাইলে নানাভাবে সমাধান করতে পারে। ওই যে যেটা মঞ্জু ভাই প্রস্তাব দিয়েছেন, হলিডে মার্কেট হতে পারে, বা তাদেরকে সরকারি অন্য কোথাও বৈধভাবে তাদেরকে সুযোগ দেয়া। এই ধরনের অবৈধ দোকান বা অবৈধ স্থাপনা কিন্তু রাজধানীর যত্রতত্রই আছে, কিন্তু এটি কিন্তু দীর্ঘদিনের সমস্যা। যেমন মুশকিল হলো কি যে এই সমস্যাগুলো যারা দোকানগুলো করেছে যত্রতত্র, তারা যেমন দায়ী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসক, আমাদের সিটি কর্পোরেশন, সকলের এখানে দায় আছে। এটা কিন্তু একদিনে এই পর্যায়ে আসেনি। তো যেহেতু এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, বাংলাদেশে তো আমরা চাইলেই রাতারাতি সবকিছু আপনার নিউ ইয়র্ক বা লন্ডনের মতো করে ফেলতে পারবো না। আমরা উন্নয়ন করব, আমরা নগরীর সৌন্দর্য বাড়াবো, কিন্তু মানুষকে সাথে নিয়ে বাড়াবো। দরিদ্র মানুষকেও কিন্তু এই উন্নয়নের ভাগিদার আমাদেরকে করতে হবে। তো সেইটা আমি বলি না যে অন্যায়ভাবে করতে হবে, কিন্তু যেহেতু তারা দীর্ঘদিন ধরে এইটার মধ্যে আছে, ইভেন ধরেন একটা মানুষ যখন কোথাও, এই মানুষগুলোরও তো রুটি রুজির ব্যাপার আছে, তাদের সংসার আছে, তাদের ফ্যামিলি আছে। তো সেই বিষয়গুলোকে মানবিক বিবেচনায় নিয়ে আইনের প্রয়োগটা করা, যে কারণ মানুষের জন্যই তো আইন। আমি একেবারে স্রেফ এইভাবেই দেখি যে কোনো না কোনো ভাবে, যেমন ধরেন এই মেয়রই তো কেবল অপারেটরদের সাথে যে সমাধানটা করেছেন, তাদেরকে নোটিশ দিয়েছেন, তাদেরকে কিছুদিন সময় দিয়েছেন, এখন সময়ের মধ্যে আছে। এখানেও দোকান উচ্ছেদের ক্ষেত্রেও কিন্তু একই প্রক্রিয়ায় যাওয়া যেতে পারে, যে একটা ধীরে ধীরে সহনীয় পর্যায়ে নিয়ে, তবে হ্যাঁ, এই অন্যায় দোকান বন্ধ করতে হবে, এই ধরনের অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এই ব্যাপারে আমার কোনো দ্বিধা নাই। কিন্তু সেই প্রক্রিয়াটি যাতে যারা আছে সেই মানুষগুলোর জন্য সহনীয় হয়, তারা যাতে তাদের রুটি রুজির বিকল্প ব্যবস্থাটা করে নিতে পারে, সেই বিষয়টাও আমার মনে হয় যে একটু নজর দেওয়া দরকার আছে। আমি 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 আলমের সাথে একটা ব্যাপারে খুব স্ট্রংলি সাপোর্ট করি। সেটা হচ্ছে তিনি যেটি বলেছেন যে এই কোভিড পরিস্থিতিতে বিষয়গুলি একটু বিবেচনার দাবি রাখে। আসলে তাই, বৈধ হোক আর অবৈধ হোক, এখন একটা মহামারীর মধ্যে আমরা আছি। এই মহামারীর মধ্যে এখনই এই ধরনের শক্ত পদক্ষেপগুলি না নিলেই ভালো। শুধু এটা না, এখন আরো অনেকগুলি আপনার উচ্ছেদ অভিযান আমরা দেখি। এই যে নদী তীরের উচ্ছেদ অভিযান বা উত্তর সিটি কর্পোরেশনও কিছু উচ্ছেদ অভিযান চালাচ্ছে, এগুলি আমরা অবশ্যই সাপোর্ট করি, এটা চালানো উচিত। তবে আসলে এখন মানুষের বিপদের মধ্যে আছে, অনেকের আয় রোজগার বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে একটা আপনার কি বলে রিসেশন চলছে, ডাল অবস্থা চলছে, মন্দা চলছে। সুতরাং এই ধরনের উচ্ছেদের মতো কঠিন অবস্থা, কঠিন পদক্ষেপ, আমার মনে হয়, আমি আমার একটা দাবি বলতে পারি যে আপাতত এই পরিস্থিতিটা না যাওয়া পর্যন্ত এই ধরনের অভিযান বন্ধ রাখা হোক। আর কেবল অপারেটরদের কথা যেটা আলম বলেছে, সেটি কিন্তু ব্যারিস্টার তাপস অনেক শক্ত অবস্থা নিয়েছিলেন, পরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে 1 মাসের মধ্যে, এই নভেম্বর মাসের মধ্যে সবাইকে ঝুলন্ত তার নিচে নামিয়ে ফেলতে হবে, এরকম সময়সীমা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু নভেম্বরের মধ্যে কাজটা সম্পন্ন হয় নাই, এখনো কিন্তু নতুন করে কোনো সময়সীমা বেঁধেও দেওয়া হয়নি। এক্ষেত্রে একটি রিল্যাক্স করা হয়েছে। তো আমি মনে করি অন্যান্য ক্ষেত্রেও অন্তত এই খারাপ টাইপ সময়টা
পার না হওয়া পর্যন্ত একটু সহনশীল হওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। জি, অসংখ্য আমি ধন্যবাদ। তাহলে একটু অ্যাডই করতে চাই, আমি একটু অ্যাডই করতে চাই রাজা ভাই এবং শফিউল আলম ভূঁইয়ার সাথে যুক্ত করে। আমাদের তিনটা বিষয় দেখতে হবে। একটা হলো, এর আগে আমরা দেখি বিভিন্ন সময় যারা নতুন দায়িত্বে আসেন তারা অনেক প্রতিশ্রুতি দেন, অনেক ঘোষণা দিয়ে কঠিন অবস্থান নেন, তার থেকে সরে আসেন। প্রমাণ হচ্ছে কিন্তু আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক সাহেবের আমরা অনেকেই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ওনার কিন্তু উনি দায়িত্ব নেবার পরে একবার বলেছিলেন আবাসিক এলাকায় কোন রকম বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকবে না। রাজুকও তখন এটা নিয়ে বেশ শক্ত অবস্থানে ছিল, সেটা ঘোষণাতেই সার, বাস্তবায়ন হয়নি। কিন্তু আবার সেই আনিসুল হকই কিন্তু আমাদের দেখলাম ট্রাক স্ট্যান্ড ছিল তেজগাঁ, সেটাকে সরিয়ে নিজে এক ধরনের উপস্থিত থেকে সরিয়ে কিন্তু সেটাকে একটা মানে যানবাহনের চলাচল উপযোগী করেছিলেন। ফলে জনপ্রতিনিধিরা এই শক্তির কিন্তু তাদের উৎস থাকে জনগণ, তারা জনগণের পরামর্শ নিয়ে যদি ব্যবস্থা করেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে মানে আপনি বৈধ বা শফিউল আলম ভূঁইয়া যেটি বললেন যে টাকাটা যদি সিটি কর্পোরেশনের বৈধ তহবিলে যায় তাহলে কি তাদের বৈধতা পাবে? যেটা অবৈধ এটা অবৈধই, সেখানে যদি নেওয়া হয় সেটার জন্য আপনি দুদকের মামলা হবে, তাদের টাকা ফেরত দেওয়া হবে। আবার একই সাথে আমার বক্তব্য হচ্ছে তাদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করেন। কারণ সিটি কর্পোরেশনের প্ল্যানের মধ্যে আছে সুন্দর সুন্দর মার্কেট করা, সেখানে আপনি সুসজ্জিত মার্কেট করে দেন। রাস্তার উপরে যেখানে গ্যারেজ হবার কথা সেখানে মার্কেট করে, অথবা রাস্তাকে দখল করে মার্কেট করে, এই যে অবৈধকে বৈধতা দেবার যে সংস্কৃতি, এটার থেকে যদি আমরা সরে না আসতে পারি তাহলে কিন্তু এই আইনের ব্যত্যয় ঘটতেই থাকবে। এই জায়গায় আমি মনে করি, আমি সমর্থন করি, সেটা দক্ষিণের মেয়রই হোক বা আজকে নৌ পরিবহন মন্ত্রণালয় যেটা করছে যে নদী উচ্ছেদ করা। তবে যেটা রাজা ভাই বললেন, কোভিড সিচুয়েশনকে দেখে একটা সময় দেওয়া দরকার, যাতে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নিতে পারে এবং বিকল্প ব্যবস্থাপনা করা। কারণ এই ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু একাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করে। ফলে আমরা তো রাতারাতি ওই ব্যবসায়ী বেকার হচ্ছে, আরো অনেক লোকজনও বেকার হচ্ছে, সেটাও আমাদের মাথায় রাখা দরকার। রাষ্ট্রের নীতি নির্ধারকরা নিশ্চয়ই বিষয়গুলো দেখে একটা সমঝোতার ব্যবস্থা করবেন। জি, আসবো আমরা। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে আসছে যে ভাস্কর্য নিয়ে আসলে বেশ কিছুদিন ধরে আসলে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এর মাঝে আমরা কুষ্টিয়াতে দেখলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হলো। আসলে এই বিষয় নিয়ে যদি আপনি ছোট্ট করে একটু মন্তব্য করেন। ভাস্কর্য নিয়ে তো বিষয়টা এত বড় হয়ে গেছে, ছোট করে বলাটা কঠিন। তারপরও আমি এসে অন্য বক্তারা বলবেন, আমি খালি সংবিধানের, বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের দুটি ধারা 23-এর ক আর 24, এই দুটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই। 23-এর কতে আছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতি, সত্তা, নৃগোষ্ঠী, সম্প্রদায়ের অন্যান্য বৈশিষ্ট্য সম্পন্ন আঞ্চলিক সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে। 23-এ আছে, রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং জাতীয় ভাষা, সাহিত্য, শিল্পকলা সমূহের এমন পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করিবেন যাহাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখিবার ও অংশগ্রহণ করিবার সুযোগ করিতে পারেন। 24-এ আছে, এটা দিয়ে শেষ করব, বিশেষ শৈল্পিক অথবা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন অথবা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন, বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। একই সাথে আমাদের সংবিধানে পরিষ্কার করে 4-এ বলা আছে, 4-এর পথে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধানমন্ত্রীর, প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি অফিসে ইত্যাদি জায়গা থাকবে এবং সেটার সময় সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। আমাদের সংবিধানের 4-এর ধারায় জাতির পিতার ছবির কথা বর্ণনা করা আছে। 23 এবং 24-এ বলা আছে আমাদের সংস্কৃতি, শিল্পকলা সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। এই দুটো বিষয়কে এটা সংবিধানে একেবারে সন্নিবেশিত পরিষ্কার করে। এই ব্যবস্থাপনা যখন নিশ্চিত আছে, সেই সময় আমরা দেখলাম জাতির জনক বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণাধীন। এটা নিয়ে আমাদের কিছু আলেম অথবা কিছু ইসলামী সংগঠনের নেতারা তারা নানা রকম বক্তব্য দিলেন। এরপরে সেখানেই শেষ না, তারা বললেন এই ভাস্কর্য করতে দেওয়া হবে না, করলে পরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে। এরপরে কুষ্টিয়াতে প্রথমে তারা মধুদার ভাস্কর্য, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অংশ ভাঙতে দেখলাম, এরপর জাতির পিতার ভাস্কর্য নির্মাণাধীন সেটা ভাঙতে দেখলাম। এই দুটি আমরা সংবিধানের যে
ব্যবস্থাপনা আছে সেই অনুযায়ী মনে করি সংবিধানের আইনের ব্যত্যয় হয়েছে এক। দ্বিতীয়ত এটা কারা করেছে, যেই মানুষগুলো করেছে, যাদের সম্পর্কে আজকে মামলা দ্বারস্থ হয়েছেন অনেকে, তারা এবং তাদের যারা পূর্বসূরি তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এটা একেবারে ইতিহাস সাক্ষ্য দেয়। আজকে মামুনুল হকের বাবাই বলেন আর চরমনার পীর সাহেব যিনি আছেন তার বাবা যিনি ছিলেন, তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছেন যে তিনি নিরপেক্ষভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, পাকিস্তানের পক্ষ সমর্থন করেছিলেন, তিনি চাননি পাকিস্তান ভেঙে যান। ফলে তারাই কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে বারবার বিভিন্ন অজুহাতে আমাদের জাতীয় সঙ্গীত বদলাবার চেষ্টা করেছেন, ভাস্কর্যের বিরোধিতা করেছেন, কখনো কখনো এবং তাদের পৃষ্ঠপোষকতায় কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগান, মুক্তিযুদ্ধের চেতনা বদল হয়ে জয় বাংলার বদলে আজকে আমরা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছি এবং অনেক রকমের পরিবর্তন, পাঠ্যসূচিতে পরিবর্তন। এই জায়গায় আমি মনে করি এটি তাদের একটা দীর্ঘ পরিকল্পনার অংশ। কেবলমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য অথবা যে কোনো ভাস্কর্যের বিরোধিতা করা তাদের লক্ষ্য না, ইসলামের মর্যাদা রক্ষাও তাদের লক্ষ্য না। তাদের লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের বিরোধিতা করা। আমার কাছে বিরতিতে যেতে হবে। জি দর্শক, আমরা একটি বিরতিতে যেতে হবে, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেখছেন নিউজরুম সংলাপ। আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, আমরা আলোচনায় ফিরতে চাই সরাসরি। রেজানুল হক রাজা, ভাস্কর্য নিয়ে আসলে কথা বলছিলাম, পাল্টাপাল্টি বক্তব্য এখন আসলে রাজনীতির মাঠকে অনেকটা তাতিয়ে তুলেছে, আপনি যদি আপনার মন্তব্যটি করেন। তো হচ্ছে যে বিরতির আগে মঞ্জু সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছে। আমার কাছে তখন মনে হচ্ছিল যে কাদের উদ্দেশ্যে মঞ্জু সংবিধানের কথা বলছে, যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে এবং জাতির জনকের ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দিবে বলে যারা ঘোষণা দিয়েছে, তারা সংবিধান কি মানে? সংবিধান মানলে কি তারা এই কাজটা করতে পারতো বা এরকম ঘোষণা দিতে পারতো? সুতরাং সংবিধানের কথা বলে লাভ নেই, আমাদেরকে দেখতে হবে যে তারা আসলে আগে কি বলেছে, আজকে কি বলেছে। আজকে যে আপনার চরমোনাই পীরের একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে যার বিরুদ্ধে যে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে চরমোনাই পীর সাহেবের দলের আরেকজন নেতা ফয়জুল করিম সম্ভবত ওনার নাম, তিনি বলেছেন যে আমরা ভাস্কর্যের বিরোধিতা করি, কিন্তু ভাস্কর্য যে ভাঙা হয়েছে সেটা বেআইনি হয়েছে বা আইনসম্মত হয় না। আমরা চাই যে সরকার যদি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমরা সমর্থন করবো। অথচ দোলায়ের পারে যে প্রথম যে সমাবেশ নিয়ে ঘটনার সূত্রপাত, সেখানে এই ফয়জুল করিম বলেছিলেন যে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধুর ভাস্কর্য তো ওখানেই বানানো হচ্ছিল বা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটাকে কেন্দ্র করেই এই ঘটনা। তিনি ওই সমাবেশে প্রথম বলেছিলেন যে তার ভাস্কর্য হইলে সেটা আমরা ছুঁড়ে এই বুড়িগঙ্গায় ফেলে দিব। তিনি বলেন ভাস্কর্য হলে বুড়িগঙ্গায় ফেলে দিব, তিনি আজকে মামলা হওয়ার পরে বলছেন না আমরা ভাস্কর্যের বিরোধিতা করি কিন্তু এই ভাঙা সমর্থন করি। আপনি তো উস্কানিটা দিয়েছেন সেদিন। আবার আরেকজন যিনি মামুনুল হক, তিনি গতকালকে মামলা হওয়ার পরে ফেসবুক লাইভে এসে বলেছেন তার কোনো কথায় এ ধরনের কোনো উস্কানি ছিল না। অথচ তিনিও ওই দোলায়ের পরে সমাবেশের পর কোনো একটা সমাবেশে বলেছিলেন পরিষ্কার যে আমরাও আমাদের সামর্থ্য থাকলে এই সমস্ত ভাস্কর্য মূর্তি ভেঙে ফেলে দিব। তিনি আজকে বলছেন যে না, আমি এই ধরনের কোনো কথা বলি না। এই যে যারা ইসলাম ধর্মের কথা মানে প্রতি লাইনে লাইনে বলে, আর তারা যখন এই ধরনের চরম মিথ্যা কথা বলে, তাহলে আমরা বুঝতে পারি যে আসলে তারা কি আদৌ কি ধর্মপ্রাণ মুসলমান। এটা নিয়ে তো বড় ধরনের সন্দেহ দেখা যায়, কারণ ইসলামে মিথ্যা কথা মহাপাপ। আপনি যদি রেকর্ড দেখেন, আগের বক্তব্য এবং এখনকার বক্তব্য মিলিয়ে দেখেন, তাহলে বোঝা যায় যে তারা আসলে কোন ধরনের ইসলামের কথা বলে, কোন ধরনের ধর্মের কথা বলে। আমার মনে হয় তারা কিছু না অতীতে কোনো ঘটনা প্রভাবের মধ্যে দিয়ে কোনো না কোনোভাবে উৎসাহিত হয়েছে বা মনে করেছে যে
আমরা যদি প্রেশার দেই, যেমন ধরেন এটা সত্য কথা, এই হেফাজতে ইসলামের প্রেশারের কারণে বাংলাদেশে স্কুলের পাঠ্য বইতে পরিবর্তন আনা হয়েছিল, এটা তো সত্য। আপনি যখন তাদের এই সমস্ত দাবি অন্যায় আবদার মেনে নেবেন, তখন এই ধরনের শক্তি আরো বেশি উৎসাহিত হবে, বা তারা এই ধরনের বাড়তে বাড়তে এমন পর্যায়ে তারা চলে গেছে যে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের গায়ে হাত দিতেও তাদের বাধে না। তো আমার মনে হয় যে আসলে সরকারের উচিত তাদের নীতি ঠিক করা, যে তারা কোন পথে এগোবে। এটা এখন আর নষ্ট করার মতো সময় না। জি, জনাব ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি যদি ভাস্কর্য বিষয়ে কিছু বলেন। না, আমি এখানে যে জিনিসটা বলতে চাই যে ধরেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে, তারা তো ধর্মের নাম করে ধর্মকে ব্যবহার করে করছে। এখানে যদি আপনি তারা যে তাদের বক্তব্যের পরে কুষ্টিয়াতে যে ঘটনাটা ঘটানো হয়েছে, সেই ঘটনাটার একটা সিম্বলিক তাৎপর্য আছে। সেই সিম্বলিক তাৎপর্যটা যদি আপনি বুঝতে পারেন বা ব্যাখ্যা করতে পারেন, তাহলে কিন্তু তাদের উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায়। সেই সিম্বলিক তাৎপর্যটা কি দেখেন, আমরা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালন করার জন্য তৈরি হচ্ছি। আমরা ডিসেম্বর মাসে আছি, ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস। তারপরে হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি, যদিও কোভিডের কারণে করছি না। তাহলে এইরকম একটা সময়ে ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা হয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে আপনি বাংলাদেশের মাথায়, বাংলাদেশের মগজে, বাংলাদেশের হৃদয়ে আঘাত করেছেন। এবং সেই আঘাতের উদ্দেশ্যটা কি, কেন করেছেন আপনি, কারা করেছে? এই যে এর আগে মঞ্জু ভাই বললেন যে তাদের অতীতটা কি, তাদের অতীত হচ্ছে তারা ৭১-এর পরাজিত শক্তি। তারা ৭১-এ যে রাষ্ট্রটির জন্ম হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশনায়, নেতৃত্বে, সেই রাষ্ট্রটি হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তারা এই রাষ্ট্রটিকে মানতে পারেনি, এখনো মানতে পারে না। তারা আসলে এই রাষ্ট্রটিকে চ্যালেঞ্জ করেছে যে এই রাষ্ট্র আমরা মানি না। এবং তারা ইসলামের একটা বিশেষ মতবাদ, ওয়াহাবি এবং সালাফি মতবাদে আপনার দীক্ষিত হয়ে তারা এক ধরনের ইসলামী মতবাদ বাংলাদেশে কায়েম করতে চায়। তারা একটা ইসলামী রাষ্ট্র, কোট আনকোট, যেটা আমরা পাকিস্তানে, আফগানিস্তানে দেখি, আমরা বলি তারা এক ধরনের বাংলাস্তান এখানে কায়েম করতে চায়। তো সেই বাংলাস্তান কায়েম করতে আমরা তাদেরকে দেব কিনা, নাকি না আমরা মুক্তিযুদ্ধের যে আদর্শ, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বিষয়টি সমাধান হয়েছে, যে বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষ হবে, তার মানে কি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কিন্তু জাতীয় সংসদে ব্যাখ্যা করেছেন যে এই যে ধর্মনিরপেক্ষতাটা কি। ধর্মনিরপেক্ষতা হলো যে এই দেশে ধর্মের নাম করে কোনো হানাহানি করা যাবে না, ধর্মের নাম করে একে অন্যের প্রতি বিষোদ্গার করা যাবে না। এইখানে আমরা যারা মুসলিম তারা আমাদের নামাজ রোজা করব, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তাদের মূর্তি পূজা করবে, বৌদ্ধ সম্প্রদায়ের ভাইয়েরা তাদের ধর্ম পালন করবে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই বোনেরা তাদের মতো করে তাদের উৎসব আচার পালন করবে। এখানে কেউ কারো ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে না। তো সেই রকম একটা সহনশীল বাংলাদেশ জাতির জনক স্বপ্ন দেখেছিলেন। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়েছিল, ২ লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছিলেন। কিন্তু এই জন্যই তা আমরা এই বাংলাদেশটাকে রক্ষা করতে চাই কিনা। যদি রক্ষা করতে চাই, তাহলে প্রত্যেককে আমাদের এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি দেখেন মানুষ কিন্তু গর্জে উঠেছে। তো মানুষ যেই গর্জে উঠেছে, তারা কিন্তু পিছনে হটা শুরু করে দিয়েছে, বক্তব্য পরিবর্তন করা শুরু করে দিয়েছে। এই চাপটা অব্যাহত রাখতে হবে। এই চাপটা, এই লড়াইটা দুইটা জায়গায় করতে হবে আমাদেরকে। একটা হলো যে আপনার কালচারাল এবং পলিটিক্যাল অঙ্গনে, রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে তাদেরকে মোকাবেলা করা। অন্যদিকে তারা যাতে আইন শৃঙ্খলা অবনতি না ঘটাতে পারে, সেই দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হবে সেই ব্যাপারে সজাগ থাকা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। অন্যথায় কিন্তু আমরা এই ধরনের অন্ধকারের শক্তিকে রুখতে পারবো না। বাংলাদেশের ভবিষ্যৎ যদি মুক্তিযুদ্ধের ধারায় রাখতে হয়, তাহলে এই অন্ধকারের শক্তিকে জনগণকে সাথে নিয়েই মোকাবেলা করতে হবে। তার জন্য বাঙালি সংস্কৃতি, বঙ্গবন্ধুর আদর্শ, ধর্মনিরপেক্ষতা, এটাকেই সামনে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের লড়াই করার শক্তি যোগাবে।
জি, ধন্যবাদ। আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি। জনাব রেজানুল হক রাজা, আপনার কাছে আসতে চাই। ফাইজারের টিকার আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হয়েছে, এর মধ্য দিয়ে কি করোনার আগ্রাসন বন্ধে কিছুটা স্বস্তি ফিরবে কিনা, কি মনে হয় আপনার কাছে? বাংলাদেশ যেখানে অক্সফোর্ডের টিকার বিষয়ে একটি চুক্তি করেছে, সেটি আসতে হয়তো কিছুটা সময় লাগবে, কি বলবেন? ধন্যবাদ। টিকা নিয়ে, ভ্যাকসিন নিয়ে বহুদিন ধরে আলোচনা হচ্ছে এবং আমরা টিকার অতীত ইতিহাস দেখি। টিকা তৈরি অনেক লম্বা সময়ের কিন্তু ব্যাপার, 10-12 বছরের কোনো কোনো টিকা লেগেছে তৈরি করতে, কখনো কখনো কোনো টিকার তৈরির চেষ্টা সফলও হয়নি, এরকমও ঘটনা আছে। তো এবার অবশ্য সময়সীমা একটু কমিয়ে বা যে প্রক্রিয়াগুলি থাকে বিভিন্ন রকম, সেগুলি কমিয়ে সবাই চেষ্টা করেছেন, অনেকভাবে অনেক বেশি চেষ্টা করেছে। ফাইজার তারা টিকাটা তৈরি করতে পেরেছে এবং তার প্রথম প্রয়োগ আজকে ইতিমধ্যেই হয়েছে। এটি অবশ্যই একটি আশাব্যঞ্জক দিক। আর আপনি যেটি বললেন যে আমরা অক্সফোর্ডের টিকার জন্য কিন্তু ভারতের সিরাম ইনস্টিটিউট যেটা প্রডিউস করবে এই অঞ্চলের জন্য, তাদের সঙ্গে অলরেডি বাংলাদেশ সরকার, বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং সিরাম ইনস্টিটিউটের মধ্যে একটি প্রক্রিয়া চুক্তি হয়েছে এবং তারা উৎপাদনের আশার পরপরই হয়তো আমরা এটা পাবো। এটি অবশ্যই একটি আশাব্যঞ্জক দিক। তবে আমি মনে করি যে তারপরও কিন্তু কয়েক মাস সময় লেগে যাবে, বাংলাদেশের টিকা আসতে আসতে আরো অনেক সময় লাগবে। যেমন ধরেন, ফাইজার কিন্তু একটা মার্কিন কোম্পানি, কিন্তু এটার প্রয়োগ শুরু হলো আপনার যুক্তরাজ্যে। জি, এটা কিন্তু অনেকে প্রশ্ন করছে যে আমেরিকান একটা কোম্পানির টিকা আমেরিকাতে ব্যবহার প্রথম না হয়ে এটা কেন আপনার যুক্তরাজ্যে হইল। এটি কিন্তু একটা জেনুইন কোশ্চেন। এটার ব্যাখ্যাটা আমি জানি না মঞ্জু দিতে পারবে কিনা। তবে টিকা আমাদের মতো দেশে পেতে পেতে সময় লাগবে। আমাদের এত বড় জনগোষ্ঠী, সবাইকে টিকা পৌঁছানো অনেক কঠিন ব্যাপার। আমি বরং মনে করি যে কথা আলোচিত হয়েছে, আমাদের জন্য মাস্ক পরাটাই হচ্ছে এখন আমাদের জন্য ভ্যাকসিন। এটি কিন্তু খুবই একটা কি বলে শক্তিশালী বা আবশ্যকীয় কৌশল। টিকা কবে আসবে জানি না, দরকার নেই সেটা জানার। আমরা যদি মাস্কটা ঠিক মতো পরতাম আর স্বাস্থ্যবিধি মেনে চলতাম, তাহলে কিন্তু আমাদের সংক্রমণের হাত থেকে আমরা অনেকটাই রক্ষা পেতে পারতাম। আনফর্চুনেটলি আমাদের মধ্যে এখনো বারংবার বলার, সরকারের পক্ষ থেকে, বিভিন্ন আমাদের মিডিয়ার পক্ষ থেকে বলার পরও মানুষের মধ্যে সেরকম সচেতনতা আসছে না। সর্বশেষ যে ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে বলা হয়েছে মাঠ পর্যায়ে থেকে যে রিপোর্ট আসছে, জরিমানা করে, মোবাইল কোর্ট করে মানুষের মধ্যে সচেতনতা আনা যাচ্ছে না। এটি খুব দুর্ভাগ্যজনক। আমরা যদি এই বিষয়টা আসলে একটু জোর দিতাম, অনেক সচেতন তথাকথিত শিক্ষিত মানুষও মাস্ক পরায় মনোযোগী না। এটা আমাদের জন্য আসলে খুবই জরুরি। এই টিকার আশায় বসে থাকলে আমরা মারা যাব। আমাদের মাস্ক পরা এবং মানে মিনিমাম স্বাস্থ্যবিধিটা মেনে চলা উচিত, তাহলে আমরা কিছুটা রক্ষা পেতে পারি। জি, জনাব মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে শেষ প্রশ্ন। আসলে বাংলাদেশে এখন অনেকটা সেকেন্ড ওয়েভের মধ্য দিয়ে যাচ্ছে, এমনটা বলা হচ্ছে। মাস্ক পরাকে আমরা আসলে অভ্যাসে পরিণত করতে পারিনি যতটা ঠিক আমাদের দরকার। টিকাই কি আসলে আমাদের শেষ ভরসা কিনা, বা টিকার জন্য অপেক্ষা করতে হচ্ছে, যদিও, কি বলবেন? আমাদের শেষ ভরসা হচ্ছে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এবং হাত ধোয়া। এটা হচ্ছে আমাদের এবং পৃথিবীর উন্নত দেশেও অ্যান্থনি ফাউচি, যাকে আমরা এখন সকলেই মানে চিকিৎসা শাস্ত্রের দেবতার মতো করে সম্মান করে, তিনিও বলছেন এই যে টিকাটা আবিষ্কার হয়েছে, এটা দিকে কিন্তু এখনো যারা গবেষক তারা জানেন না যে এটা দিয়ে কতদিন আপনি নিজেকে প্রতিরোধ করে রাখতে পারবেন এবং কতদিন পর পর আবার দিতে হবে। এইটা ফলে আমাদের ওই জিনিসটা করতে হবে। আর রাজা ভাই যেটা প্রশ্নের উত্তর হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে এফডিএ, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন একটা মানে সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা। তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে টিকাটির আবিষ্কার হলো, তারা যে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে অনুমোদন দেবেন আগামী 7 দিনের মধ্যে। ফলে এই অনুমোদনটা প্রস্তুত শেষ হলে অনুমোদনটা যুক্তরাজ্য সরকার তাড়াতাড়ি দিতে পেরেছে, এটা একটা কারণ। এক মিনিটে যদি শেষ করেন। আমরাও যেমন উদাসীন মাস্কের ব্যাপারে, মার্কিন যুক্তরাষ্ট্র উদাসীন। সেখানে কিন্তু কিছু লোক জানেন যে এখনো কিন্তু মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে। উদাসীনতা থেকে আমাদের সরে আসতে হবে। এই যে 3টা পথ,
মাস্ক পরা, হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এটা আমাদের করতেই হবে। আর একটু অর্ধেকটি বাক্য বলতে চাই, যেটা রাজা ভাই বললেন, সংবিধান পড়ে শোনাচ্ছে। আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ বলছেন তারা তো একটা মত প্রকাশ করেছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? মত প্রকাশ সংবিধান অনুযায়ী কিছু কিছু জিনিস করা যায় না, সেখানে রাষ্ট্রের দায়িত্ব তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা। মুক্তিযুদ্ধ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে, আর কিছু সংখ্যক মুসলমান এসে বলবে এটা মুসলিম রাষ্ট্র হবে, এইটা সংবিধান অ্যালাউ করে না। ধন্যবাদ। জি, ধন্যবাদ ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আপনাকে দিয়ে শেষ করতে চাই, প্রথমত যে মাস্ক পরা আমাদের অভ্যাসে পরিণত করা খুবই জরুরি, আর ভ্যাকসিনও জরুরি। আসলে আপনার শেষ মন্তব্য দিয়ে শেষ করতে চাই, একদম 1.5 মিনিটে যদি যেটা শেষ করেন। বলেছেন তার সাথে আমি পুরোপুরি একমত। তবে আমি আশাবাদী যে আমরা যে সিরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তিটা হয়েছে, সেই টিকাটা নেয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে। কালকে আমি এক বিশেষজ্ঞের সাথে কথা বলছিলাম যে ধরেন ফাইজারের টিকার যে সংরক্ষণ সেটা -70 ডিগ্রি টেম্পারেচারে করতে হয়, তো অ্যাস্ট্রাজেনেকার যে টিকা সেটা হয়তো 7 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে সেটাকে সংরক্ষণ করা যাবে। তো সেটা আমাদের ওয়েদারের সাথে সুইটেবল। তো সেইটা যখন অ্যাভেলেবল হবে, সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে 3 কোটি টিকা বিনামূল্যে দেবে। সরকার একটা পরিকল্পনাও তৈরি করছে। আমার ধারণা, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি এটা তত্ত্বাবধান করছেন, টিকা অ্যাভেলেবল হওয়া মাত্রই আমাদের কাছে পৌঁছে যাবে আপনার পর্যায়ক্রমে এবং প্রয়োজন অনুসারে। আর যতক্ষণ পর্যন্ত টিকা না আসছে এবং টিকা আসার পরেও আগের দুজন আলোচক যেটা বললেন যে আমাদেরকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং হাত ধুতে হবে নিয়মিত, এই প্র্যাকটিসগুলো আমাদেরকে করে যেতে হবে যতদিন পর্যন্ত আমরা এই মহামারী অতিক্রম না করছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং রেজাউল হক রাজা, এবং যুক্ত থাকার জন্য মঞ্জুরুল ইসলাম। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এই পর্যন্ত। একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।